জানলে সেটা হচ্ছে অ্যাডিশনাল পয়েন্ট। ক্লাস 4 অবধি তো বলা আছে, ক্লাস 5 ক্লাস 6 এ একবার করেছিলেন ইমরান স্যার অ্যাপেল গেট। এবার এই আরপিডি পার্টেই কনসেন্ট্রেট করছি। ওই পার্টটা ছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে এই মেটাল ফ্রেমওয়ার্ক। মেটাল ফ্রেমওয়ার্ক ঠিক আছে, বেশ, তো তাই করবি, তাই করবি। আয় না এখানে আয়। আমাদের দুটো আছে, এটাতে উইদাউট কাস্ট আছে, এটা নতুন, কিন্তু দেখ এখানে বোঝাই যাচ্ছে যে এটা লিঙ্গুয়াল বার আছে, একটা আপার আছে একটা লোয়ার আছে। বেসিক্যালি লিঙ্গুয়াল বার আছে, ভেতরের দিকে থাকে রেসিপ্রোকাল আর্ম। আর তোরা এই যে এটাকে হচ্ছে মাইনার কানেক্টর, সেইটার থেকে এবার ক্লাস অ্যাসেম্বলি। আর দেখ এই বাইরের দিকে ডাইরেক্ট রিটেনার অক্লুসাল রেস দেখা যাচ্ছে মাঝখানে, এদিকেও তাই দেখতে পাচ্ছ। আর এইটা স্যাডেল এরিয়া, আর এই স্যাডেল এরিয়ার তলাতে ছোটো ছোটো এলিভেশন থাকার কথা একটা দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে কিন্তু মাইনার কানেক্টারের একটা অংশ। মাইনার কানেক্টার বলতে তো মাইনার কানেক্টার কিন্তু দু তিন রকমের হয়, ছোট ছোট একটা হচ্ছে বিলো দ্য সার্ভিস হয়, আর একটা হচ্ছে কানেক্টিং মিডিয়া কানেক্টার উইথ দ্য আদার কম্পোনেন্টস। এরকম দুটো ভাগ আছে, বুঝলি? আচ্ছা, সে উঁচু কোথায়? ছোট্ট একটা এলিভেশন আছে, লিঙ্গুয়াল, একদম বেস্ট লিঙ্গুয়ালি একটা আছে, ওরকম চারটে কোণায় চারটে থাকার কথা। আচ্ছা, এই আরপিডিতে এটা ল্যাটিস টাইপ, এটা ল্যাটিস টাইপ স্যাডেল। ওখানে হচ্ছে, আর এটা তাহলে কী টাইপ বল, এটা কী টাইপ স্যাডেল? আবার 3-4 রকমের হয়। হ্যাঁ ঠিক বলেছে। এইটাকে দেখো এবারে, তার মানে কি যে কোনো একটা কম্পোনেন্টে এবারে কত রকম ব্রাঞ্চ হয় জিজ্ঞেস করা হয়। ওরা ম্যাক্সিমামটাই ফেল করেছি, সেইখানে হচ্ছে যে ডাইরেক্ট রিটেনার বলে অনেকবার কোয়েশ্চেন করেছি। ডাইরেক্ট রিটেনারের তো ক্লাসিফিকেশান আছে, ওই ডাইরেক্ট রিটেনারের ক্লাসিফিকেশান হচ্ছে এক্সট্রা, আবার জিঞ্জারি অ্যাপ্রোচিং, অফিসিয়ালি অ্যাপ্রোচিং, এইভাবে ভাগ করে বলতে হবে। তো তবে ম্যাক্সিমামই পারোনি, কয়েকজন মাত্র পেরেছে, মাত্র 3জন মতো পেরেছে। তো এটা একটা পার্ট আছে। সিমিলারলি অক্লুসাল রেস্টেরও ক্লাসিফিকেশন আছে, ওটাও আছে, ইন্ট্রাকরোনাল হয়, আর একটা হচ্ছে এক্সট্রা করোনাল। আবার অক্লুসাল রেস্ট আবার তো দুটো টাইপের হতে পারে না, একটা অ্যাজ আ রেসিপ্রোকাল কম্পোনেন্ট হিসেবে ইউজ করা যেতে পারে, সেগুলোকে বলে অ্যাক্সেসরি অক্লুসাল রেস্ট, যেটা এই মেটাল ফ্রেমওয়ার্কের সামনে একটা আছে। যখন এটা জিজ্ঞেস করা হবে তখন তোকে তো বলতে হবে যে এটা তো ক্যানাইন রেস্ট হচ্ছে, এখানে কি কাজ করছে, এটা স্লাইড করে বেরিয়ে যাবে, তাই না? এটা তো এই পাশে এইখান থেকে যখন এই পিভট হবে এটাকে আটকাবার চেষ্টা করবে, এটাতে রেসিপ্রোকেটিং ফিচার থাকবে। এটা তো একটা এক ধরনের কম্পোজিট, এটা এক ধরনের কম্পোজিটের তৈরি মেটাল ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা দিয়ে ডাইরেক্টলি এবারে এর গ্যাস স্ক্রু লাগিয়ে কাস্টিং করা হয়। অর্থাৎ শুধু ইনলেভেক্স দিয়ে করা হয় তা নয়, এরকম আমরা এটার নামটা কী ছিল, ডায়রাড না কি নাম ছিল, মিরাড না ডায়রাড বলে, ওই সিস্টেমে তো পুরো এই কম্পোজিটে অ্যাডাপ্টেবল, ফ্লেক্সিবল, অ্যাডাপ্ট করা হয়, করার পরে লাইট দিলে হার্ড হয়ে যায়, সেই মেটেরিয়াল পুরো টোটাল বার্ন আউট হয়ে যাবে। সেটা ক্লোজ হওয়ার না না, অ্যান্টেরো পোস্টেরিয়র প্যারাটাস, এখানে এই পার্টটা পুরো এগিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এটা রুগা এরিয়াটা কভার হওয়ার কথা না। হ্যাঁ, এটা সামান্য একটু একটু করে মডিফিকেশন হয়। তাহলে যারা লাস্টে এসছে তারা এইটা দেখে নাও, এটা একটা নতুন, এটা ম্যান্ডিবুলার আর্চের জন্য। তো অনেককে জিজ্ঞেস করা হচ্ছে যে মানে মেজর কানেক্টর কত রকমের হয়, তো সেখানে তোরা তো কেউ দেখলাম চোখে সরষে ফুল দেখছিস, প্রত্যেকে মিস করে গেছো যে লিবিয়ালি অ্যাপ্রোচিং মেজর কানেক্টর হয়, সেটা তো আমরা জানিই না। এখানে সেখান দিয়ে এখান দিয়ে হবে, তাহলে সুইং লক টাইপের কেন আপারা হতে পারে, আপারা হতে পারে, আপারা হতে পারে। তাহলে দেখ এটা গেল আরপিডিং পার্টের একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে ডেন্টাল সার্ভেয়ার। সার্ভেয়ারের কী কী কম্পোনেন্টস থাকে তোমরা বেশ ভালো লিখে হচ্ছে। তাহলে একটা ভার্টিক্যাল আর্ম, তার সঙ্গে এটা হরিজন্টাল। এবার যেখানে তোর এরকম সুইভেল করছে সেটা তাহলে কী টাইপের সার্ভেয়ার? জেলেন। আর একটা কী আছে নেজে, এটা পুরো টোটালি রিজিড। এটা ছাড়া আর একটা আছে না উইলিয়ামস, উইলিয়ামসে এই পার্টটা কি রিজিড না ফ্লেক্সিবল? ওগুলো দেখে নেবে। তো দেখো এখানে এটা এই পার্টটা
এরকম স্প্রিং মাউন্টেড করেছে, মানে ইনি কী করেছেন, মানে এটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছে, এটা ইটস আ কম্বিনেশন অফ জেলেনকো অ্যান্ড উইলিয়ামসের এই পার্টটা এরকম স্প্রিং মাউন্টেড, বুঝলি, কিন্তু এটা তোর উইলিয়ামস আর জেলেনকোর মধ্যে ওইটা একটা জাস্ট তফাৎ। সুইং লক ডিজাইন দেখছিস এবং এটা ঘুরে যাচ্ছে, এই ডিজাইনটা হচ্ছে কেবলমাত্র জেলেনকোতেই থাকে, ঠিক আছে। এর সঙ্গে এখানে তলাতে সার্ভেইং টুলস লাগানো হয়, সে এখন খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেছে, কিন্তু সার্ভেইং টুলসগুলো কী হয় সেগুলো দিয়ে তার মধ্যে যেমন থাকে আন্ডারকাট গেজ, সেই আন্ডারকাট গেজগুলো কী কী ভ্যালুতে ইউজ করা হয়, কোন ভ্যালুটা বেস মেটালে ইউজ করা হয়, কোনটা গোল্ডে করা হয়, তখন ছোটো ছোটো গোল্ড করে ওটা বেস মেটালে সবসময় এটা প্রচণ্ড হার্ড, এই যখন ফ্লেক্স করে আমরা চোখে দেখতে পাবো না, এতটুকুই খালি মুভমেন্ট হবে, খুবই সামান্য মুভমেন্ট হবে, তাহলে 0.01 ইজ সাফিসিয়েন্ট। এবারে যদি গোল্ডের করা হতো বা রড মেটালের করা হয়, মনে আছে কম্বিনেশন ক্লাস, সেখানে হচ্ছে কেবলমাত্র 0.02 আন্ডারকাট ইউজ করা হয়, 0.03 করাই হয় না। যেখানে 0.03 পাওয়া যাবে সেখানে এনামেলো প্লাস্টিক করে আমরা ওটাকে 0.02 বা 0.01-এ ফেরত নিয়ে আসি, এই হলো ব্যাপার। আর এই পার্টটা তো তোরা জানিস, হ্যাঁ ওটা এটা এরকম করে ঘোরানো যাবে, এই তাহলে সার্ভেইং টেবিল আর সার্ভেয়ারের কম্পোনেন্টসগুলো জানা হলো। আচ্ছা, এবার আমি আসছি এফপিডি পার্টটা। ডেন্টাল সার্ভেয়ার তাহলে কত রকমের হয়, তার কম্পোনেন্ট পার্টস কী কী কাজে লাগে আর কী ইন্ডিকেশনস, সেটা এফপিডি পার্টে আছে। দেখো এফপিডি পার্টে একটা নতুন জিনিস দেখছো, সেটা হচ্ছে এটা সেকশন হয়, কিন্তু দেখো একটা মাঝখানে একটা মেমব্রেন থাকে, একটা কাপড় থাকে, কাপড়ের দুদিকে অ্যাট দ্য সেম টাইম রাবার বেসটা লাগানো হয়, পার্টি দিয়ে পেশেন্টকে ক্রাশ করতে বলা হয়। এটা কেবলমাত্র খুব লিমিটেড নাম্বার অফ টিপ যেখানে মেশিন সেখানেই করা যায়, যার মানে পস্টিরিয়র অ্যান্টেরিয়র অফিসিয়াল স্টপ আছে, সেটাকে নিয়ে ইমপ্রেশনটা নেওয়া হয়। তার মানে একটা অ্যাপার্টমেন্টে একবারেই তুই আপার আর লোয়ারের ইমপ্রেশনটা এক জায়গায় পাচ্ছিস, ওকে। তাহলে অ্যাডভান্টেজ কী হচ্ছে, এর জন্য আলাদা আর্টিকুলেটর লাগে, হিঞ্জ টাইপের আর্টিকুলেটরে সেটাকে কম্পোজিটটাকে মাউন্ট করতে হয়, এটা তো ফ্রি প্লেনে করা যাবে না। তো এটা এক ধরনের তাহলে ট্রিপল টেকনিকের জন্য সেকশনাল ট্রে দেখতে হবে। এগুলো তো তোরা জানিস, এখানে দুটো কালার দেখছো, সবকটাতেই ডুয়েল কালার আছে, দুটো কালার দেখছো, তাহলে বাইরেটা হচ্ছে হেভি বডি, এবার এটা হেভি বডিটা পার্টি কনসিস্টেন্সি হতে পারে, হেভি বডি কনসিস্টেন্সি হতে পারে। তাহলে এটা কেন করা হয় সেটা তোমরা জানবে, আমরা তাহলে স্পেশাল ট্রে করে করলেই তো অ্যাকুরেসিটা ভালো, তাই না? তো স্পেশাল ট্রে করেও করা হয়, স্পেশাল ট্রে করেও এফআরডি ইমপ্রেশন নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা মনোফেজিক ইমপ্রেশন নিই, যেটা হচ্ছে মিডিয়াম বডি, সেটাতে আর কোনো লাইট বডির কোনো ব্যাপারই থাকে না, একটা মেটেরিয়াল উইথ স্পেশাল ট্রে আমরা ডাইরেক্টলি একটা ইমপ্রেশন নিতে পারি, উইচ গিভস ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্টস। এবার সেটা করার টাইম অনেক প্রবলেম হয়, তাই এখন ইন জেনারেল এখন সবাই এই স্টক ট্রের মধ্যে বেসিক্যালি পার্টি দিয়ে করে নিচ্ছি একটা স্পেশাল ট্রে, তার মধ্যে লাইট বডি দিয়ে নিচ্ছি অ্যাকচুয়াল ইমপ্রেশনটা। তো পার্টি নানান রকম এটা করলে আবার তার কি হায়ার সায়েন্স অতটা দরকার নেই তবে, কিন্তু এটা জানবি যে মোনোফেজিক ইমপ্রেশন ইজ অলওয়েজ দ্য বেস্ট, গিভস দ্য বেস্ট রেজাল্ট, ওকে। সে যাই হোক, এগুলো ছাড়া এখানে দেখা যাচ্ছে প্রভিশনাল রেস্টোরেশন, একটা অ্যান্টেরিয়র একটা পোস্টেরিয়র, এগুলো প্লাস্টিকের অর্থাৎ কোল্ড কিওর রেজিন দিয়ে তৈরি। এবার প্রভিশনাল রেস্টোরেশন চ্যাপ্টার আছে তো, সেটা পুরো অফ করে দিয়ে চলে এলি কেন তোরা, তার নানান রকম মেথোডোলজি আছে কী করে তৈরি করবে, তো সেগুলো জিজ্ঞেস করবে এখান থেকে। তাহলে প্রভিশনাল রেস্টোরেশন যখন আমার কাজটা গেছে ল্যাবে, আমি অন দ্য ডে অফ রিডাকশান আমি তৈরি করে পেশেন্টের মুখে দেবো, সেটা করার জন্য আমাকে অনেক সময় এই টাইপের একটা জিনিস করতে হয়, এটা অন্য জিনিস, কিন্তু বেসিক্যালি এরকম ইন্ডিভিজুয়াল সিচুয়েশানে আমাকে আগে থেকেই একটা মানে নানান রকম টেকনিক আছে, তার একটা টেকনিকে এখান দিয়ে তৈরি করে রাখা যেতে পারে। আর এটা আর কি মেটেরিয়াল দিয়ে করা যেতে পারে,
মানে একটা যেমন বললাম কোল্ড কিউর, তেমনি তো লাইট কিউর দিয়ে করা যেতে পারে। আইপিএম এইভাবেই এর আছে। ছিল না? এবার কোল্ড কিউরেতে তোর মানে একটা শ্রিঙ্কেজ আর একটা হচ্ছে এটা এক্সোথার্মিক রিয়াকশন হয় তো, তাই জন্য এখন একদম লো এক্সোথার্মিক, একদম মানে অলমোস্ট নেই, নেগলিজেবল, সেটা দিয়ে টেম্পোরারি মেটেরিয়াল পাওয়া যায়। যেমন ফুজির পাওয়া যায়, এটা বুঝলি, ওই একটা কোম্পানি পাওয়া যায় বাজারে বেসিক্যালি, যেটা তো কোনো থার্মাল রিয়াকশানই হয় না, শ্রিঙ্কেজটা খুব কম। তো যাই হোক, এরকম নানান রকম আছে। আর এই ইমপ্রেশনের থেকে আর কি কোশ্চেন করা যেতে পারে না, আইসোলেশন টেকনিক পাবো তো, আইসোলেশনেও তো তোরা পুরো চোখে সোশ্যাল দেখেছি, খুব খারাপ। দেখো মানে একটা ইমপ্রেশন নিব, এটা তো তোরা জানিস। আরে ঘুরতে ঘুরতে কী করিস, দেখো এটা তো অ্যাডিকশন সিলিকন, তো এখানে বেসিক্যালি তো ময়েশ্চার থেকে দূরে থাকতে হবে, তো তাই ড্রাই করতে হবে। তো সেই ড্রাইটা যেভাবে করবো সেগুলোকে তার নানান রকম মেথড আছে, তাদেরকে বলে আইসোলেশন টেকনিক্স। তার মধ্যে জিঞ্জিভাল রিট্রাকশন আছে, আর একটা লেজার টেস্ট আছে, মানে কেমিক্যাল আছে, মেকানিক্যাল, কেমিক্যাল, এছাড়া আরও কিছু থাকলে সেটা। ওকে, আচ্ছা, এটা ছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 ইউনিটের ব্রিজ দেখতে পাচ্ছ, সেখান থেকে তো আমরা প্রত্যেককেই কোশ্চেন করেছি, তাই না? এমন কেউ আছে যে কিছু কোশ্চেন করা হয়নি এফডি থেকে? ওকে, করা দেখো একটা অ্যান্টিরে দেখা যাচ্ছে, একটা পস্টিয়ার দেখা যাচ্ছে। দেখো এটা তো ফিউজ ক্রাউন দেখা যাচ্ছে, মানে দুটোর কানেক্টারটা দিয়ে জয়েন করা আছে। এখান থেকে আমরা কিন্তু কানেক্টারের ক্লাসিফিকেশানে যেতে পারি, রিটার্নারের ক্লাসিফিকেশানে যেতে পারি, সেখানে সোর্সে প্রুফ হবে। তো ডাইরেক্ট রিটার্নারের ক্লাসিফিকেশান আছে, আর এন্ডোলটিক পোস্টেও তো হয়, তাহলে তাদেরকে বলে র্যাডিকুলার রিটার্নার, সেটা নিয়েও বিশাল বড় একটা চ্যাপ্টার আছে। তার একটু একটু তো জানতে হবে কয়েক সূত্র করে, সেই পার্টটা আবার তোরা ওভার টেম্পারেচারে যে পেয়েছিস কোপিং আর নন কোপিং, সেখানে আবার ওই ক্লাসিফিকেশনের খানিকটা অলরেডি আছে, অলরেডি ইনকর্পোরেটেড। তো স্যার এটা তো দুটোই রিটেন আছে, এটাতে দুটোই রিটার্ন হয়। এটা ঠিক নেই। দেখতে পাচ্ছ ফিউজ ক্রাউন, এটা তোমার, হ্যাঁ, আর এটা দেখছো অ্যাকচুয়াল ট্রু আইডিয়াল ফিক্স পার্সেন্টেজের। এটা তাহলে স্যার এপিডি বলবো না এখানে শুধু দেখছো, ক্রাউন বলবো? এটা বলি ফিউজ ক্রাউন বলবি। তাহলে এটাকেই বলবো ব্রিজ। আর সিঙ্গেল ইউনিট ক্রাউন তো আছে। এবার এখানে দেখো একটা কালার দেখা যাচ্ছে, তাই না? ওটাকে কি বলে, ওটাকে কালারটা ওই যে বলেছে ডাই সেপারেটার। এটা দুরকম হয়, দুটো জিনিস হতে পারে, একটাকে বলে ডাই সেপারেটার, আর একটা দু রকমের জিনিস করে নিবি যেটুকু পারিস। তাহলে আবার এখানে দেখো, এখানে যেটা সিঙ্গেল ইউনিটটা দেখছো, দেখো জুড়ে গেছে, এই তলাতে ফিনিশ লাইন দেখা যাচ্ছে, কিন্তু ফিনিশ লাইনের তলাটা দেখো কাটা আছে। ভালো করে চোখ বুলিয়ে দেখ, বুঝতে পারবি। ওটাকে আমরা ইন্টেনশনালি স্ক্রেপ করে ফিনিশ লাইনের তলাটা কেটে বাদ দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ রিডিউস টুথ সারফেস যেখানে, তারপরে যেখানে ন্যাচারাল টুথ স্ট্রাকচার শুরু হচ্ছে, ওখান থেকে স্ক্রেপ আউট করা হয়েছে। এই পয়েন্টটা, এই যে এরিয়াটা, এটাকে বলা হয় যে আমরা এটাকে ডাই, যখন এটাতে সিঙ্গেল ইউনিট ডাই, তাহলে যাতে মার্জিনটা একদম এক্স্যাক্ট এবং অ্যাকুরেট পাই, তার জন্য এটা করা হয়। এবং আমরা যখন ইনলে ওয়্যাক্সটা এর উপর দিই, তাহলে এক্স্যাক্টলি ওই পয়েন্টেই শেষ হবে, তার বাইরের এক্সেসটাকে ইজিলি কাটতে পারবো। তাহলে সেটাকে এরপরে যখন এটা কাস্টিং হয়ে যাবে, সেটাকে আবার আস্তে করে যখন বসাবো, তখন এটাকেই বলে রিমার্জিনেশন, মানে মার্জিনটাকে অ্যাপ্রোচ করাবো। ভেতরে নোডুলস পার্টিকেলস থাকে, তো সেগুলো ট্রিম করতে করতে ল্যাবে বসাবো। তাহলে ওটাকে বলে ফর ইজ অফ ফেব্রিকেশন অ্যান্ড রিমার্জিনেশন অফ দ্য কাস্ট ক্রাউন। ঠিক আছে, তাহলে এইভাবে ডাইকে প্রিপেয়ার করতে হবে। ওই ডাইটাকে স্ক্র্যাপ করে বিপিড ডাই দিয়ে করা যেতে পারে, কিছু ট্রিমিং ইনস্ট্রুমেন্ট দিয়ে করা যেতে পারে। ডাই কাটিং মেশিন ওখানে আছে আমাদের, কিন্তু ওগুলো দেখিয়ে লাভ নেই। অর্থাৎ এবারে আসছি কথা, যে এই তলাতলে একটা পিন আছে, তাহলে সেই পিনের পার্টটা একটু একটু জাস্ট জানলেই হবে যে ডাই পিন হয়। ডাই পিনটা আবার অনেক রকমের নামে পাওয়া যায়। তো একটা যেমন বলি ডাবল পিন, এমনি ওটার আরও অনেকগুলো নাম আছে। আর পিনডেক্স লেজার বেস সিস্টেম আছে, এরকম নানান রকমের সিস্টেম আছে। কোনোটা ডাবল পিন হয়, কোনোটা সিঙ্গেল পিন হয়। পিনডেক্স লেজার সিস্টেমে আঠা দিয়ে চিপকাতে হয়, পিনটাকে এর সঙ্গে আঠা দিয়ে চিপকাতে হয়। ঠিক আছে,
কাস্টিং রিং নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তার মানে একটু কাঁপছো, তার মানে তখন এগুলো হচ্ছে তাহলে বেসিক সেকেন্ড ইয়ারে যেটুকু জেনেছো সেটা পার্ট। কাস্টিং রিং দিয়ে কী করা হয়, কাস্টিং করা হবে, সেই কাস্টিংটা কীভাবে করে হয়তো স্টেপসে তখন ঢুকবে যদি দেখে যে তুমি করছো তখন। এই পার্টটা তো তোমাদের অপারেটিভে আছে, কম্পোজিট রেজিনের তো নানান রকম হয়। এবং এটা দিয়ে আমার এখানে কি প্রস্তরন্টিক্সে কী কাজে লাগতে পারে কম্পোজিট রেজিনটা, ওই একইভাবে আমি এইভাবে করতে পারি, প্যাটার্ন ফেব্রিকেশন করতে পারি, প্রফেশনাল রেস্টোরেশন করতে পারি, আবার ল্যামিনেট করতে পারি। সেরামিক ল্যামিনেট যেমন হয় কম্পোজিট ল্যামিনেটও তো হয়, তাহলে সেই ল্যামিনেটটা আবার এটা অপারেটিভের তো বেশি কাজে দেবে। মানে ওখানে তোর হচ্ছে মানে ল্যামিনেটটা ডাইরেক্ট টেকনিক, ইনডাইরেক্ট টেকনিক, মানে কাস্ট বানিয়ে কাস্টের গায়ে অ্যাডাপ্ট করে তৈরি করে, সেটার জন্য এইগুলো লাগে। তখন সেখানে কম্পোজিটের তোরা যেমন গান হ্যান্ড হাতে করে ধরা থাকে তো, তার জন্য একটা ইনডাইরেক্ট টেকনিকের জন্য কাস্টের গায়ে সেখানে এটা লাগিয়ে কম্পোজিট রেজিনটা লাগিয়ে এক ধরনের ট্রের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তার 3 দিক দিয়ে লাইট পাস করে, ইউভি লাইট চেম্বার থাকে, তাহলে সেটা হচ্ছে ট্রে টেকনিক। হ্যাঁ, ইনডাইরেক্ট রেস্টোরেশনের জন্য, প্রফেশনাল রেস্টোরেশনের জন্য করা যেতে পারে, আর ল্যামিনেটসের জন্য করা যেতে পারে। এবারে আসছি কমপ্লিট ডেঞ্চারের কথা। এই ট্রেতে যা আছে তোমরা তো জানো, বেসিক্যালি সব জানো, কিন্তু যখন কোশ্চেন করা হয় সব চোখে চোখে। তো একটা বেসিক ইমপ্রেশনের থেকে অনেকটা ট্রিকি জিনিস থাকে। এটা কি দেখা যাচ্ছে এখানে, একটা যেরকম গ্রুপ দেখা যাচ্ছে, ঠিক বলেছে, বাকি সবাই ভুল। এটা লেবেল নচ পেলে ফ্রেনামটা ছিল অ্যানাটমিক্যালি, তার নেগেটিভ এটাকে কী বলে সেটা তাহলে জানতে হবে। ওই পার্টটা বারবার বলেছিলাম, বাউচার আর উইঙ্কলারে আছে লিস্টটা, দেখে নিবি তো শুনলি না তোরা। এখানে কেমন থাকবে তাহলে বাকাল ফ্রেনামে, তাহলে ওখানে একটা নচ হবে। তো সিমিলারলি এখানে যেটা আছে যে বাল্জটা আসছে, এটা কি নাম, এখানে তোরা তো জানিস, এইখানটা তো জানিস লেবিয়াল ফ্ল্যাঞ্জ, এটা বাকাল ফ্ল্যাঞ্জ। বাকাল ফ্ল্যাঞ্জের পেছনের এই লাড্ডুটা কি হয়ে যাবে, হ্যাঁ মানে ডিস্টোবাকাল। এবারে ডিস্টোবাকাল করাটা এখানে তো থাকছে, তুই অ্যানাটমিক্যালি এখানে বলছিস ডিস্টোবাকাল, কিন্তু এখানে ওটার একটা অন্য নাম হয়ে যাবে। ওকে, ওটা খোঁজ লাগা কি আছে দেখ, আমার মনে পড়ছে না, মনে পড়ছে না। হ্যাঁ, ওটার একটা স্পেসিফিক নাম আছে। অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কসও তোরা জানিস, তারপরেও একটু হাইলাইট করি যে এখানে তো ইনসেসিভ প্যাপিলা আছে, তো তার সঙ্গে বেসিক্যালি টিথ সেটিংয়ের একটা রিলেশন আছে। এইটা দু রকম জিনিস আছে, রিলেশন আছে। একটা তো যেটা বললি 8 mm ডিস্টেন্সটা আছে, ইনসেসের লেন্সটা 8 mm এর সামনে যাবে না। সিমিলারলি যখন লোয়ারের সঙ্গে যখন আমি দেখব, তখন রিচ রিলেশনে ইনসেসিভ প্যাপিলার রেসপেক্টে লোয়ার রিচ ক্রেস্টটা কতটা সামনে বা পেছনে আছে, দ্যাট উইল ডিটারমাইন ক্লাস 1 থেকে 3 ডিফারেন্সটা। আবার ইন্টাররিচ স্পেস, ইন্টারআর্ট স্পেস আমার এখানে মাউন্ট করা আছে, আমার এখানে আর্টিকুলেটার মাউন্ট করা আছে, সেখানে তো আমার ইন্টাররিচ স্পেসটা আমাদের দেখতে হবে। সেখানে যখন টিপ চেক করবো, সেখানে আগে ওটা বাচ্চাটাতেই দেখতে পাবি, লোয়ার আর আপারের মধ্যে ইনসাইজাল এজ, ম্যান্ডিবুলার ইনসাইজাল এজ 4 মিলিমিটারের থেকে আগে এগোবে না উইথ রেসপেক্ট টু ইনসেসিভ প্যাপিলা। এখান থেকে ইনসেসিভ প্যাপিলার ডিস্টেন্স মিনিমাম 4 mm রাখতে হবে, ঠিক আছে? আর একটা 6 mm এর কি একটা আছে রে, জানিস, কেউ পড়েছিস? তো সেটা জানলে পড়বি। কি জানি কি আছে, বলে গেছি, আর এখন মনে নেই। ইনসেসিভ প্যাপিলার আর একটা যেটা ক্যানাইন লাইন বলে আছে না, ক্যানাইন লাইন তো আমরা এরকম একটা জানি, আর কিন্তু কাস্টের মধ্যে একটা থাকে না অরিজেন্টাল লাইন, হ্যাঁ, তো সেই লাইনটার সঙ্গে কী টিপ সেটিংয়ে কী সম্পর্ক সেগুলো জানবে। এগুলো তো সবাই জানো। ফাইনালি ইমপ্রেশন টাইপ 1 ইমপ্রেশন ক্লাস্টার। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে এখানে তুই কি বললে বলতো, তুমি বললে যে ফাইনাল ইমপ্রেশন আছে, এমনি জিঙ্ক অক্সাইডে যদি পাওয়া যায়, জিঙ্ক অক্সাইড দেখাবো। জিঙ্ক অক্সাইড এই কাজ তো সবাই করেছে, অতএব ওইটা নিয়ে, হ্যাঁ, কিন্তু টাইপ 1 আমরা মডিফাই করে দিয়েছি। হ্যাঁ, আমরা মডিফাই করি, খাওয়ার টাকা নুন দিয়ে করিস নি, সেটিংটা বাড়িয়েছি। পরে কেউ আমাদের
এখান থেকে জিজ্ঞেস করেছিলাম, অনেকজনকে করেছিলাম যে এখানে এটা কী টাইপের টিথ ইউজ করা হয়েছে। তো সবসময় বলবে সেমি অ্যানাটমিক। অ্যানাটমিক টিথ মানে বাজারে পাবে না তো, 0° টিথ পাওয়া যাবে, অ্যানাটমিক টিথ পাওয়া যাবে। এবার সেগুলো কোথায় কী ইউজ করা হয় জানবে। আর অ্যানাটমিক টিথ অ্যাকচুয়ালি অ্যানাটমিক পয়েন্টিকে পাওয়া যায়, সেটা কেবলমাত্র এফপিডিতে, ফুল মাউথ রিহ্যাবিলিটেশন বা ছোটো এফপিডিতে ইউজ করা হয়। যেই এফপিডি স্প্যানটা বড় হয়ে যায়, কাসপাল অ্যাঙ্গুলেশনটা কমিয়ে দেওয়া হয়, নাহলে আবার এক্সেন্ট্রিক আসবে, অ্যাভারেশন আসবে। তো 0° টিথের কী ইম্পর্টেন্স, কোথায় ইউজ হবে, এগুলো তো তোরা ভাষা বলেছিলিস, ভাষা। এবারে আসছি আমাদের সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর, আর এটা ফ্রি প্লেন আর্টিকুলেটর। ফ্রি প্লেন বলি, ফ্রি প্লেন। এবার ফ্রি প্লেনের তোরা আর কি নাম জানিস? মিন ভ্যালু আর্টিকুলেটর। হ্যাঁ, তো 3 পয়েন্টটা ভুলে যাও বাবা। মিন ভ্যালু আর্টিকুলেটর বলবি, আর কি বললাম? ওকে, ক্লাস 2 A, B আর C এর মধ্যে কোনটা হবে? তার মানে আর্টিকুলেটরের ক্লাসিফিকেশন একটু চোখ বুঝিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এটা 2B-তে আছে, আর এটা আর্কন টাইপ নাকি নন আর্কন টাইপ? দেখো এখানে কন্ডালার হেডের তো নেই, উপরে আছে, তাহলে এটা উল্টো দিকে যা মুভমেন্টটা উল্টো হয়ে যায়, তাহলে এটা নন আর্কন। এবারে আসছি অ্যাডজাস্টেবল, এটা হচ্ছে সেমি অ্যাডজাস্টেবল আর্টিকুলেটর, এটা ক্যাটাগরি তাহলে 3-তে আছে। 3 A আছে, B আছে, সেই পার্টটা তো উপরে নিবি। এখানে এর কন্ডালার এলিমেন্টসগুলো সবই অ্যাডজাস্ট করা যায়, আর কন্ডালার হেডটা এখানে দেখো অন্যরকম আছে, তাই না? তো এগুলোকে একটু করে যদি লকটাকে রিলিজ করি, তবে আমি এই মুভমেন্টগুলোকে করতে পারবো। এখান দিয়ে অ্যাঙ্গুলেশন সেট করা যায় এইভাবে, ওকে। আর এখান দিয়ে অ্যাঙ্গুলেশনটা আর একটা প্লেনে অ্যাডজাস্ট করা যাবে। তাহলে এটা একটা প্লেন, এটা আর একটা প্লেন, আর আলটিমেট মুভমেন্টটা এটাকে রিলিজ করে দিলে তখন এটা এদিক ওদিক মুভমেন্টও করতে পারবে। এখন এটা ফিক্স করা আছে, ওকে। তাহলে এটা তোদের দুরকম, আমাদের কাছে দুরকম আছে। একটা হ্যাঁ না, আমি এখন যাব না, পালা বাদ হ্যাঁ। তো দেখো, এটা হচ্ছে বায়োআর্ট কোম্পানি, আর একটা হচ্ছে হ্যানা। আমরা বায়োআর্টটাই রাখবো। এখানে এর মেম্বারটা, এই মেম্বারগুলো ম্যাগনেট দিয়ে থাকে, প্লেটটা ম্যাগনেটিক, তাহলে খুব ইজি। এরকম স্লিপ একটার পর একটা, তাহলে একটা আর্টিকুলেটারে তুমি পরপর কাজ করতে পারবে, অ্যান্ড ইটস ভেরি ইজি টু অ্যাসেম্বল। কিন্তু আগে পেছনে হয়ে যাবে না? এটা পিন দেওয়া যায়, এর গায়ে দুটো পিন আছে, সবসময় একই জায়গায় রোটেট হবে না, রোটেশনই হবে না, ঠিক বলেছে। এরকম আপারে আছে, লোয়ারও আছে, লোয়ারে দিয়ে করতে পারবে, ওকে। কিন্তু এখানে দেখো একটা প্রবলেম, দেখো এটা প্লেটটা ফ্ল্যাট, হ্যাঁ আমার এখানটা ইনসাইডের গাইডেন্স তৈরি করতে হবে। তাহলে এখানে ইনসাইডের গাইডেন্সটা পেশেন্ট তৈরি করাবে, আর ওখানে হ্যানাওটাতে আমার ওই পার্টটা অ্যাঙ্গুলেশনটাকে আপ ডাউন করানো যায়, করে আমরা অন অ্যান অ্যাভারেজ এগুলো 10° আশপাশে ইনসাইডের গাইডেন্সটা সেট করি। কন্ডালার গাইডেন্স, ইনসাইডের গাইডেন্স মনে পড়ছে? তাহলে ব্যালেন্সিংয়ের জন্য এত কাণ্ড করা হচ্ছে। তাহলে ব্যালেন্সিংয়ের ইম্পর্টেন্স কী, ওইভাবেও তো জিজ্ঞেস করা হয়েছিল না? আর এখানে ব্যালেন্স অ্যাচিভ করা যাবে না কোন সিচুয়েশানে, সেখানে আমি কীভাবে করবো, এই তো বেসিক কোশ্চেন। এবং এটা বেসিক কনসেপ্ট জানতেও হবে, কারণ চেম্বারে করবে কি, যে রিলেশন দিতে পারবে না সেখানে, তাহলে কী করবে, সেই পার্টগুলো জেনে রাখতে হবে। তাহলে এটা কী ক্লাসে আছে সেটা জানতে হবে। আর ওর সঙ্গে এবার এটা আসছে ফেসবুক। এখানে দেখ, এখানে এটা কানের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে ইয়ারপিস ফেসবুক। আর ঠিক বলেছো, এখানে ফেসবুক দুরকম হয়, কাইনেমেটিক আর একটা আরবিট্রারি। কাইনেমেটিকে এক্স্যাক্ট টিএম জয়েন্টের রোটেশনাল পয়েন্টটা অনেকক্ষণ লাগে খুঁজে বার করতে, কমপ্লিট এই জায়গায় সেটার প্রয়োজন নেই, তাই জন্য একটা অ্যাপ্রক্সিমেশন পেলেই হবে। এখান থেকে 13 মিনিটের সামনে টিএম জয়েন্টটা হয়, কানের লোবিউলের 13 মিনিটের অ্যান্টিরিয়ারলি অ্যাপ্রক্সিমেটলি।
অন অ্যান অ্যাভারেজ। তো সেটাকেই অ্যাভারেজিং করা আছে এই আর্টিকুলেটারে। ওকে, আর এবার এগুলোর অনেকগুলো কম্পোনেন্ট পার্টস আছে, আর এই পার্টটা এখান দিয়ে কম বেশি করা যায়, এই ঢুকছে বেরোচ্ছে। তাহলে আবার তাহলে ইয়ারবোট আর হচ্ছে আবার দুরকম সাবটাইপের পাওয়া যায়, একটাতে হচ্ছে ফ্লেক্সিবল আর একটাতে হচ্ছে রিজিড ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এটা দুরকম পাওয়া যায়। এবারে এখানেতে একটা দেখা যাচ্ছে, একটা বাইট ফর্ক দেখা যাচ্ছে, তাই না? বাইট ফর্কটা আবার কমপ্লিট ডেঞ্চারের জন্য একরকম ফর্ক হবে, আর ফুলি ডেঞ্চুলাস মাউথের জন্য আর একরকম হবে। ফুলি ডেঞ্চুলাস মাউথের ক্ষেত্রে আমরা এই আপারে গাঁথ, কারণ এটা আমরা সে ওরিয়েন্টেশন জ রিলেশন নিই, তাই না? ওরিয়েন্টেশন করছি মানে আপার যেটা অফিসার রিম হবে সেটাকে ক্রেনিয়াল পজিশনের সঙ্গে যে পজিশনে আছে, মানে ম্যাক্সিলাটা যে পজিশনে যে রিলেশনে আছে সেই রিলেশনে মাউন্ট করছি আর্টিকুলেটার। এটা সবার সবসময় মাঝখানে হয় তা নয়, কিন্তু বুঝলি, কারোর ক্ষেত্রে একটু লেফট বা রাইটে ডিভিয়েট করে। তাহলে 3 ডাইমেনশনে পাবো। কিন্তু যদি ডেন্টেড মাউথ হয়, ডেন্টেড মাউথের ক্ষেত্রে ফর্কটা লাগাতে হয় ম্যান্ডিবুলার আঁচে। যার দাঁত আছে সেখানে কাইনেমেটিক হবে, কাইনেমেটিকের জন্য দিস হ্যাজ টু বি অ্যাটাচ টু লোয়ার মেম্বার। ওকে, স্যার দাঁত থাকলে আমরা কি বানাচ্ছি তাহলে? ওখানে তোকে এক্স্যাক্ট পয়েন্টটা বার করতে হচ্ছে, যাতে ধর সব থেকে বড়ো ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের মতো যেখানে সিচুয়েশান বা খুব লং স্প্যান এফপিডি, সেখানে ওই পুরো কাসপাল ইনক্লিনেশন থেকে শুরু করে কন্ডারা অ্যাঙ্গুলেশন সমস্ত সিমেট্রিক্যাল হতে হবে। একটু উঁচু নিচু হলেই ব্যথা শুরু হয়ে যাবে, দাঁত নড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগে, বাইট ফেব্রিকেশন করতে হবে। ওকে, তাহলে এটা একটা গেল। এই পার্ট থেকে তো কোশ্চেন তো অনেককেই করেছি, তোমরা জানো যে এটাকে কী বলে রে, এটাকে কী বানিয়েছিস? অক্লুসাল রিং তো জানতাম, তো অনেকে বললি এটা নাকি অক্লুসাল রিং। এটা কী নাম? ট্রায়াল ডেঞ্চার। আর কী নাম আছে? ট্রায়াল ডেঞ্চারই বলে, আবার বলে ওয়্যাক্স টাপ ডেঞ্চারও বলে। সেগুলি ইন্টারিম তুই বলছি, হ্যাঁ ইন্টারিম না। ঠিক আছে, তাহলে ট্রাইং স্টেজে কী কী করা এইভাবে জিজ্ঞেস করি আমরা। তাহলে ওখান থেকে যখনই ঢুকলে ধর মানে কী হয়েছে গেলে বুঝতে পারি এরপরে আমার তাহলে সিরিজ অফ কোশ্চেন্স কী আসতে পারে। তো এগুলো হচ্ছে হিন্ট। আর আচ্ছা, এমসিকিউতে একটা কোশ্চেন এলো না যে এখানে তো স্পেসারের থিকনেস কত হবে, তো এখানে তোরা দুটো জিনিস ভুল করেছিস। এটা হচ্ছে আমাদের জিঙ্ক অক্সাইড রিজিওনাল বলে 2 মিলিমিটারের বেশি নিজেকে সাপোর্ট করতেই পারে না, তাহলে কখনোই এটা 2 mm থিকনেস হবে না। অনেক এমসিকিউ বই আছে, সমস্ত জায়গায় এই কনসেপ্টটা ভুল দেওয়া আছে। আর যে ওয়্যাক্স আমরা ইউজ করি, যে ওয়্যাক্সটা ইউজ করছি বেস্টেড ওয়্যাক্স, তার থিকনেস কত? ওটা মাত্র 1.1, 1.3 আর 1.5 এই থিকনেসেই পাওয়া যায়। ওটা যখন তুই অ্যাডাপ্ট করছিস তাহলে তার হাইটটা তো কমে গেল। 2 mm কোথায় পাচ্ছিস? স্পেশাল পাচ্ছিস না, তাহলে 2 mm ইজ নট দ্য আনসার। স্যার রঙ্গরাজি জানি তো, জানি তো। তাহলে এখানে আইডিয়াল থিকনেসটা স্পেসারের হচ্ছে 1 মিলিমিটার। কেন? কারণ জিঙ্ক অক্সাইড তোর 1 মিলিমিটারে আনসাপোর্টেড অবস্থা থেকে যাবে তো, কিন্তু যদি 2 mm থাকে, বাই চান্স যদি একটু এদিক ওদিক হয় তাহলে ও জাস্ট টাচ করে আবার সেটেল করে যাবে। সেই জন্য আমরা যখন ইমপ্রেশন যখন নিচ্ছিলিস কয়েকজনের তো চোখ দেখিয়েছিলাম যে এই জায়গাটা স্মুথ, মিকোসাল আন্ডুলেশনস নেই। যে জায়গাটা নেই মানে সেখানে টাচ করেছিল ওটা সরে এসেছে, সেই জন্য 2 mm ইজ নট দ্য আনসার, 1 mm ইজ দ্য আনসার। এবার আমরা এগুলো তো সিলেক্টিভ ইমপ্রেশন টেকনিকের জন্য করি, তাই না? তো সিলেক্টিভ ইমপ্রেশন টেকনিকেতে তো বর্ডার এরিয়াতে তো কম্প্রেশন করছি, কম্প্রেশন হচ্ছে হলে সেই জায়গাটা মিকো কম্প্রেসিভ, আর বাকি জায়গাটায় বাকি জায়গাটা মিকোস্ট্যাটিক। তাহলে কম্বিনেশন অফ মিকোস্ট্যাটিক অ্যান্ড কম্প্রেসিভ দিয়ে হচ্ছে সিলেক্টিভ ইমপ্রেশন টেকনিক। আর ফ্ল্যাবি টিস্যুর পার্টটা তো জানিস তো, উইন্ডো টেকনিক। তো সেই এই পার্টটা আছে। আর রিলাইনিংয়ের জন্য কি ইমপ্রেশন টেকনিক ফলো করবে করে নিয়ে বইতে? ফাংশনাল ইমপ্রেশন নিতে হবে, ক্লোজ মাউথ। তাহলে ক্লোজ মাউথের ইমপ্রেশন আর কোন সিচুয়েশনে নিতে হবে? কোনো ব্রাঞ্চে হয়, হয়তো একটা ব্রাঞ্চে হয়। এগুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। আচ্ছা,
অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস আর একটা পার্ট তো ফোবিয়া স্যার প্যারাটাইড এটাও তো ক্লোজ মাউথ। না তোর হ্যান্ডেলটা বেরিয়েছে, তুমি ধরে আছিস তো হাতে করে। দেখ ফোবিয়া প্যারাটাইডের রিলেশন উইথ পস্টিরিয়র প্যারাটাল সিল, এইটা তো বরাবর ট্রিকি একটা কোশ্চেন। এটা হয়তো জিজ্ঞাসা করতে পারে, না করতে পারে, বাট ডেঞ্চার এক্সটেনশন ফোবিয়া প্যারাটাইড ইনক্লুড করবে কি করবে না, এই পার্টটা একটা কন্ট্রোভার্সি আছে। তো আমরা জাস্ট করবো ফোবিয়া প্যারাটাইড থেকে জাস্ট ফিউ মিলিমিটার দূরেই শেষ করবো বর্ডার, 2 মিলিমিটার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, বুঝলি? কারণ তাহলে স্যালাইভা না হলে পুলিং হবে লোকে, তো ওখান দিয়ে এক্সিট করে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এখানে জিনিয়াল টিউবারকুলস থাকে, সেটা কোন সিচুয়েশানে অ্যারাইজ করে, সেই সিচুয়েশানে তাহলে কী করে ম্যানেজ করব, এগুলো একটু জেনে রাখতে হবে। ওকে, তো এই অবধি দেখিয়ে দিলাম। এবারে পার্টে আসছি, এটা তোদের সেই ক্লাসে দেখিয়েছিলাম মনে আছে, এক্সট্রা ওরাল গথিক আর্চ প্রেসার। এক্সট্রা ওরাল গথিক আর্চ প্রেসার একটা আপার মেম্বারে আছে, একটা লোয়ার মেম্বারেতে আছে। তার একটা কম্পোনেন্ট মুখের ভেতরে, এটা যখন অফিসিয়াল রিম স্টেজে আছে তার মধ্যে গেঁথে দিতে হয়। তো একটা জায়গায় প্লেট থাকে, আরেকটা জায়গায় পিন থাকবে। এবারে ও যখন মুভমেন্ট করছে এখানে ট্রেসিংটা হবে। এবারে এখানে পিনটা জাস্ট, এগুলো জাস্ট সিম্পল কোয়েশ্চেন করা হয় যে পিনটা হলে বলে পয়েন্টটা, আমি যদি পেশেন্ট হই আমার পয়েন্টটা এরকম আসবে। মুখের মধ্যে আরেকটা ট্রেসিং প্লেট হয় যেটাকে বলে ইন্ট্রাওরাল গথিক আর্চ ট্রেসার। সেক্ষেত্রে পয়েন্টটা খালি রিভার্স হয়ে যায়, এদিক হয়ে যায়, মুখের মধ্যে উল্টে যায়, মুখের বাইরেটা সামনে থাকে। ঠিক আছে, তাই দেখো এটা ইন্ট্রাওরাল ট্রেসিং ডিভাইস। এই ট্রেসিং ডিভাইসের প্লেটটা এখানে ঢুকে যায়। এই প্লেটটা লাগানো হয় ম্যান্ডিবুলার আর্চে, ম্যান্ডিবুলার আর্চে প্লেটটা দেওয়া হয়। আর এই যে ট্রেসিং পয়েন্টটা পেরেকটা অ্যাটাচ করা হয় ম্যাক্সিলারিতে করা হয়, পিনটা দেওয়া হয় যাতে তো জিভে কোনো খোঁচা না লাগে। এইটাই বেসিক কনসেপ্ট। ওকে, দিয়ে ওই মুভমেন্টগুলো করে, মুভমেন্ট করার জন্য এখানে কার্বনের শ্যুট বা কার্বন বা মার্কার পেন দিয়ে করা হয়। ওকে, তাহলে একটা হলো তাহলে ইন্ট্রাওরাল গথিক আর্চ প্রেসার, আর একটা হচ্ছে এক্সট্রাওরাল গথিক আর্চ প্রেসার। এটা দিয়ে কী রিলেশন করা হয়, কোন জোনালি রিলেশনটা করা হয়? এক্সেন্ট্রিক রিলেশনগুলো হরাইজন্টাল জ রিলেশন করছিস, তো এটা হরাইজন্টালি স্লাইড করছে, দিয়ে তুই কী বার করছিস, ফাইনালি কী বার করছিস যে একটা পয়েন্ট হলে, হ্যাঁ সেটা ডিটারমাইন করছিস। এবারে তার সঙ্গে প্যারালালি তুই এক্সেন্ট্রিক মুভমেন্ট করতে পারিস, যেটা বলছিলি। তাহলে কতটা রাস্তা দিয়ে আসছে সেই পার্টটা তুই পাচ্ছিস। অ্যান্টেরোল্যাটারাল, হ্যাঁ, রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল, অ্যান্টিরিয়র, এই তিনটে মুভমেন্টে তুই পাচ্ছিস। সেটা অনুযায়ী আবার এই আর্টিকুলোটা প্রোগ্রাম করা যায়। ওকে, আর সবথেকে ভালো প্রোগ্রামিংটা করা যায় যেগুলো, সেগুলোকে বলা টাইপ 4A আর 4B। 4A-তে এই প্লেটের কাজ আছে সেখানে, সেটা তোর পেপারে করা, কাগজের ট্রেসিংটা হয়। আর যেটা ডিজিটাল হয় সেটা হয়ে গেল 4B, ডিজিটাল কম্পিউটারে জেনারেট করে। সেন্সার প্লেটস থাকে, সেন্সারে এই যা মুভমেন্ট করেছে, স্পেশাল মুভমেন্ট করছে, সেটা কম্পিউটারের মধ্যে ফুটে উঠছে 4B। ঠিক আছে, দেখ আর কি এখানে আর কিছু আছে, কিছু মিস করে গেলাম, বা এমন কোনো খাতারনাক কোয়েশ্চেন মনে পড়েছে কি? এটা ইনলেভেক্স। হ্যাঁ, এটা ইনলেভেক্স। এখানে একটা নতুন জিনিস, এই দেখো, এটা ইমপ্লান্ট অ্যানালগের ভেতরে রয়েছে। ইমপ্লান্ট, আমি তো মুখের মধ্যে ইমপ্রেশন নেই, ইমপ্রেশন দু রকম হয়, ক্লোজ ট্রে আর ওপেন ট্রে। সেই ইমপ্লান্টটা এবারে আমাদের তো এর উপরে বানাতে হবে, তো স্ট্রাকচারটা বানাতে হবে। তাহলে সেই স্ট্রাকচারটা বানানোর জন্য জিঞ্জেভাল এরিয়াটা আমরা এই ধরনের এক ধরনের সফট ওয়্যাক্সের মতো একটা রেজিনার ওয়্যাক্স মিশিয়ে এক ধরনের আছে, যেটা দিয়ে জিঞ্জেভাল এরিয়াটাকে তৈরি করতে হয়। কেন বলতো? কারণ ট্রান্সমিউকোসাল পার্ট আছে না, স্ক্রুটা তো আছে হাড়ে, তার মধ্যে পরে তো একটা সফট টিস্যুর ভেতর দিয়ে যাচ্ছে। এই সফট টিস্যুর ভেতর দিয়ে যে কম্পোনেন্ট আছে সেটা আবার উপর দিকটা তো ফানেল ছেপে, সেই ফানেলটা তৈরি হবে। হ্যাঁ, ওটাকে বলে এমার্জেন্সি প্রপার্টি।
এবার সেই জাংশনটা পরে পার্টটা হচ্ছে করোনাল পার্ট, যেটা তোর ল্যাবে পানি দিচ্ছে, সেটাকে তোর অনেকটা এরকম জিনিস দিয়ে তৈরি হচ্ছে। এটা পিএফএম ক্রাউন হচ্ছে, তাহলে এটা একটা মক হচ্ছে, ঠিক মক বলবো না, মানে এই পার্টটা, এই জিঞ্জার পোর্শনটা, ওই ভেতরের পার্টটা তো ফ্লেয়ারিং, মুখের মধ্যে অলরেডি পরিয়ে দিয়েছে, ট্রান্সমিউকোসাল পার্টটা মুখে পড়ানো আছে, তারই একটা কপি এখানে করে রাখতে হবে। এবং ওই যে তলায় স্ক্রু থ্রেডটা আছে, সেইখান থেকেই তাহলে এরকম ফ্লেয়ারিং করে আমার কম্পোনেন্টটা তৈরি হবে। বুঝে গেল? একটু একটু বেরিয়েছিস, হ্যাঁ ভালো তো বুঝিস নি, কিন্তু বেসিক্যালি দেখতে পাচ্ছি ভেতরে হেক্সটা দেখা যাচ্ছে, মানে হেক্সাগোনাল থ্রেড দেখা যাচ্ছে না, তো ওটা তাহলে ইমপ্লান্ট অ্যানালগ, মানে ডুপ্লিকেট ইমপ্লান্ট এর মধ্যে হতে হয়। তারপরে সুপার স্ট্রাকচারটা এবার ল্যাবে তৈরি হচ্ছে, এবং সেখানে ওই স্ক্রুয়ের যে জাংশন, সেখান থেকেই পুরো জিনিসটাকে তৈরি করতে হবে, এবং সেই জায়গাটা সেরামিকে করলে ভালো, তাহলে অ্যাবসলিউটলি বললে না সব থেকে ক্লিনজেবল মেটেরিয়াল কী, পর্সেলেন, তাহলে সেটা যদি সেরামিকেই পুরোটা রাখা যায় খুব ভালো হবে, কারণ জিঞ্জেবল অ্যাডিশন কখনো হয় না, ওই জায়গাটা দিয়েই পেরি ইমপ্লান্টাইটিস শুরু হয়। ওকে, ব্যাস। স্যার এই ইয়েলোটা আর গ্রিনটা কি মিডিয়াম বডি? হেভি বডি, এটা হেভি বডি, এটা লাইট বডি, অর্থাৎ একবার হেভি বডি দিয়ে চিবিয়েছে, সেট হয়ে যাওয়ার পর একটা রিলিজ এরিয়া তৈরি করা আছে, করে লাইট বডি দেওয়া আছে। স্যার কালার কোডি Release edit আর না দিলে? ব্যাপার আছে? কালার কন্ট্রাস্ট দেওয়া আছে তো contrast। না স্যার কখনো লাইট বডিটা ইয়েলো কখনো ব্লু। হ্যাঁ, না না, এক একটা কোম্পানি এক এক রকম কালার, ওটার কোনো ব্যাপার নেই, মানে এখানে কোনো কালার কোডিং নেই। তোদের যেমন ইয়েতে আছে না ইন্ডোডন্টিক্সে, এখানে তা নেই। ইনস্ট্রুমেন্ট স্যার আমার আচ্ছা, একটা কোশ্চেন আছে তোদের মধ্যে একজন, বিচ্ছুর নামটা আমি ভুলে গেছি, সে এটা বলতে পারেনি এটা কি ক্লাস, এটা কি কেন হলো বল দিবি? ক্লাস 4 এই কি সরি ক্লাস ও বাহ, এটা ক্লাস 4, এটা চিন্তা কর। অর্থাৎ তাহলে এখন যেটা রিল্যাক্স এনভায়রনমেন্টে যেটা দেখছিস ক্লাস 1 ঠিক তাই, মানে আমি বলছি একরকম, তোরা তখন মেন্টালি ইন্টারপ্রেট করছিস অন্যরকম। এই যেমন আমি বললাম কি ক্লাস, মানে সত্যি পাজলড হয়ে গেছে, আমি হয়তো জিজ্ঞেস করেছি কি ক্লাস বলো, তুমি কি ভেবেছো এই বেড়েছে এটা কি, বেসিক্যালি ক্লাসিফিকেশন জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, স্যার এখানে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আমাকে যে ইনডাইরেক্ট রিটার্নার এখানে দেওয়া যাবে কি যাবে না, মানে এই ক্লাস পরে, আর এখানে যদি আছে তো ফ্যানটা আছে তো কি হবে স্যার? ডিজাইনে নেই তো, ডিজাইনে ইনডাইরেক্ট নেই, একটা খালি কম্পোনেন্ট আছে, এটা ইনডাইরেকশন স্যার মেজর একটু কাজ কানেক্টর করছে। মাইনার কানেক্টর বলে কাজ দিচ্ছি, করতে বলে পারে দিচ্ছি। দিলে স্যার আমি অন্যভাবে বললে সুবিধা হতো, এইটা তো এইখান দিয়ে বোঝাতে পারলে সুবিধা হতো। এই যে ফালক্রাম লাইন এখানে এইরকম পয়েন্ট আছে, এক্ষেত্রে ফালক্রাম লাইনটা এখানেই আছে তো, তাহলে খালি এই মুভমেন্টটাই হবে না, কিন্তু এই মুভমেন্ট ছাড়া এইদিক এদিক মুভমেন্টও তো হতে পারে, তার জন্য তাহলে রেসিপ্রোকাল কম্পোনেন্ট এখানেই তো করে দিচ্ছে কাজটা। তাহলে এই রেসিপ্রোকাল আর্মের টার্মিনাল যে পার্টটা, সে তাহলে এই একটুখানি যে ডায়াগোনাল মুভমেন্ট হতে পারে সেটা প্রিভেন্ট করবে। আমি এমনিতে বলেছিলাম যে মানে এইটাকে বললাম যে মাইনার কানেক্টরটা ইনডাইরেক্ট রিটার্নার হিসাবে কাজ করছে, তো এটা কি ভুল খানিকটা হতো? না, খানিকটা ঠিক, খুব সামান্য একটু ঠিক বলেছি, কারণ মাইনার কানেক্টর যদি অনেকগুলো দেওয়া থাকে তখন সে তোমার ল্যাটারালি টপফুল মুভমেন্টটাকে প্রিভেন্ট করে। মানে ওটা কি অ্যান্সারটা কি পুরোপুরি ভুল হয়ে যাবে না? খানিকটা ঠিক, খানিকটা ভুল, ওটা তো এইখানে দেওয়া আছে, এইখানে অ্যাক্সেসরি দিয়েছে, তাই না? হ্যাঁ, এই পুরো মাইনার কানেক্টরটাই কাজ করছে। তবে মাইনার কানেক্টরের বাকি পার্টটা কিন্তু নিউরোসার টাচ করে নেই, খালি টার্মিনাল পার্টটা যাতে টাচ করে, হ্যাঁ। এটা খেয়াল রাখতে হবে। তো তোরা ম্যাকরিকানের বই কি পাসনি লাইব্রেরিতে, একটু বল দেখি, লাইব্রেরিতে কি ম্যাকরিকান